আজকের অনলাইন ক্লাসে যারা দেখছেন এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি উচ্চ মাধ্যমিক বাংলা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা ঐক্যতা নিয়ে আলোচনা করব। কবিতা নিয়ে আলোচনা করার প্রাক্কালে জানতে হবে কবিতা কি। তোমরা নিশ্চয়ই জানো কবিতা কি। কবিতা হচ্ছে কবির ভাবনা চিন্তার ছন্দবদ্ধ প্রয়াস। যখন কোনো কবি জীবজগৎ সম্পর্কিত তার চিন্তা চৈতন্য ছন্দবদ্ধ ভাষায় প্রকাশ করেন এবং তার শিল্পসম্মত রূপটি হচ্ছে কবিতা। ইংরেজ কবি কোলরিজ বলেছেন, অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকে কবিতা বলে। তো ঐক্যতান কবিতার কবি বৈশ্বিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি সবাই জানি, তারপরও ঐক্যতান কবিতার ক্লাস শুরু করার প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন 1861 এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1941 সালে। সর্বমোট 80 বছর বেঁচে ছিলেন। কবির জীবদ্দশায় অনেক কবিতা, গান, প্রবন্ধ রচনা করেছেন। বলা যায় সাহিত্যের যে শাখায় তিনি বিচরণ করেছেন সেখানে ফুলে ফলে সুশোভিত হয়েছে। সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি সদর্পে বিচরণ করেছেন। বাংলা সাহিত্যের আজকের যে অবস্থান, সেখানে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য। আধুনিক যুগের কবি চিন্তা চেতনার পুরোধা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার ঐক্যতান কবিতা জন্মদিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। জন্মদিনে কাব্যগ্রন্থটি 1348 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এর আগে প্রবাসী পত্রিকায় 1347 বঙ্গাব্দে কবিতাটি প্রকাশিত হয়। তো বলা যায় যে অশীতিপর বৃদ্ধ জীবন অভিজ্ঞতায় হৃদ্য কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের উপান্তে এসে একেবারে পরিণত বয়সে তিনি রচনা করেছেন জন্মদিনী কাব্যগ্রন্থ, যার বিখ্যাত শিল্পমান সমৃদ্ধ কবিতা হচ্ছে ঐক্যতান কবিতা। তোমরা লাইন ধরে ধরে পড়বে, তাহলে কবিতার ভাব ভাষা সম্পর্কে তোমাদের আইডিয়া হবে, ধারণা হবে। আমি একটু পড়ে নিচ্ছি
বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। কবি ঐকতান কবিতায় দুটো দিক লক্ষ্যযোগ্য। কবির ভাবনা বিশাল এই পৃথিবীর কতটুকুই তিনি জানেন, এবং তার এই যে না জানা, তার যে অজ্ঞতা, আর সেই অজ্ঞতার যে আক্ষেপ, সেই আক্ষেপ থেকে তিনি এই কবিতাটি লিখেছেন। এর পরের লাইনগুলি পড়ছি, তাহলে বুঝতে পারবে। সেই খুবে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহী, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধন। কবি ভিক্ষালব্ধ ধন হিসেবে আখ্যায়িত করেছেন তার যত ভ্রমণ বৃত্তান্ত কিংবা অভিজ্ঞতা লব্ধ যা কিছুই তার অর্জন, সকল কিছুকেই তিনি ভিক্ষালব্ধ ধন হিসেবে আখ্যা দিয়েছেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবি তখন। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কবির এই যে ফাঁক, এই ফাঁক সম্পর্কে তিনি আক্ষেপ করেছেন। তিনি তার জীবনের সীমাবদ্ধতার কথা বলেছেন, নিজের জীবনের সীমাবদ্ধতার কথা এই কবিতার ফাঁকে ফাঁকে তিনি বলে গেছেন, এবং সে কারণে তিনি যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। যে কবি মাটির কাছাকাছি যে কবি আছেন, সেই কবির অপেক্ষায় তিনি গান পেতে আছেন। ঐকতান মানে হচ্ছে সুরের ঐক্য। ঐকতান মানে হচ্ছে সম্মিলিত সুর। এই সম্মিলিত সুরকে তিনি বলতে চেয়েছেন যে যত পৃথিবীর আনাচে কানাচে যত কিছু আছে, যারা মাটির কাছাকাছি আছে, কৃষক জেলে, কবিতার এক পর্যায়ে তিনি কৃষক জেলের কথা বলেছেন, আর বলেছেন একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়, মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। অজ্ঞগুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনে। এই যে কবির আকাঙ্ক্ষা, নিজের অজ্ঞতার কথা স্বীকার করে তিনি তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন পুরো কবিতায়। তো এই কবিতায় তিনি জেলে কামার কুমোর থেকে শুরু করে একেবারে ব্রাত্যজনের কথাও তিনি উল্লেখ করেছেন, তারাও যেন কবিতায় ঠাঁই করে নিতে পারে। আর তখনই কবিতা হয়ে উঠবে রসময়, কবিতাটি হয়ে উঠবে সম্ভার, রসের সম্ভার। তো এই ঐকতান সুরের অর্থাৎ সম্মিলিত সুর, সম্মিলিত জীবন ব্যবস্থা, পৃথিবীর সর্বস্তরের মানুষ তাদের সুখ দুঃখের কথা কবিতায় নিয়ে আসতে পারেননি,
এই আক্ষেপ থেকে তিনি এই কবিতাটি রচনা করেছেন এবং মাটি ও মানুষের কাছাকাছি যে কবি তার কথা তার অপেক্ষায় তিনি আছেন। তো তোমরা কবিতাটি পাঠ করলে এই ধারণাটি আরো পরিপূর্ণ রূপ লাভ করবে। আমি আরেকটু বলে নিই, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, 15 বছর বয়সে রচনা করেছেন। শেষ কাব্য হচ্ছে জন্মদিনে, তিনি 80 বছর বয়সে লিখেছেন। এগুলো হচ্ছে তোমাদের জন্য কবি প্রসঙ্গে মোটামুটি ধারণা, কারণ তোমাদের প্রশ্নে, জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে রবীন্দ্রনাথ কত সনে নোবেল পুরস্কার পান, অথবা রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কিংবা মনোনীত হন। তো তোমরা জানো, আমরা সকলেই মোটামুটি জানি যে গীতাঞ্জলির জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। এরপর তোমাদের যে প্রশ্ন আসে, সেই প্রশ্ন উদ্দীপক ধরে আসে। একটি উদ্দীপক আমি নিয়েছি, বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমাদের প্রশ্নটি যেভাবে আসে, আমি উদ্দীপক থেকে প্রশ্নটা করেছি, ঐকতান কবিতাটি কোন ছন্দে রচিত? তোমরা জানো প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত, প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তো শুধু অক্ষরবৃত্ত ছন্দে রচিত লিখলেও তুমি নাম্বার পেয়ে যাবে। এরপরে অনুধাবনমূলক প্রশ্নে বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, কবিতার প্রথম লাইন বলতে কবি কি বুঝিয়েছেন? বিপুলা স্ত্রীলিঙ্গে পৃথিবীকে বুঝিয়েছেন এই পৃথিবীর কতটুকু জানি। আমরা জানি প্রথম লাইন এটি আক্ষেপ করে কবি পৃথিবীর কতটুকু তিনি জানেন, তার অজ্ঞতার কথা, তার সীমাবদ্ধতার কথা তিনি বলেছেন এখানে। এরপরে আসো উদ্দীপকের সঙ্গে ঐকতান কবিতার সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করি। উদ্দীপকে আমরা কি দেখি? বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। কি করেছে? যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। অর্থাৎ আমরা সারা পৃথিবী দেখি, অনেক টাকা ব্যয় করে দেখি, কিন্তু আসলে দেখার জন্যে আমাদের সেই যে মনোবৃত্তি, মনোজগৎ, সেটি তৈরি হয় না। এই জন্য ঘর থেকে বেরিয়ে আসলে আমাদের যা দেখার যে অসাধারণ বিপুল ঐশ্বর্য সম্ভার আমাদের এই দেশ মাতৃকায় পড়ে আছে, সেটি আমাদের দেখা হয়। তো এই দেখার কথা তিনি বলেছেন। আমাদের ঐকতান কবিতায়ও তিনি ওই দেখার সীমাবদ্ধতার কথাই বলেছেন। তিনি নিজে উচ্চ আসনে বসে আছেন, এই কবিতায় তিনি বলেছেন যে
আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র হয় নাই সে সর্বত্র গ্রামে। এই কথা তিনি বলেছেন, এই অক্ষমতার কথা বলেছেন। আর বলেছেন যে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। সমাজের উচ্চ মঞ্চে, উচ্চ পরিবারে, পারিবারিক কারণে রবীন্দ্রনাথ উচ্চ বংশীয় মানুষ, সেখান থেকে তিনি প্রাপ্তজনদেরকে তিনি দেখতে পাননি। এই যে দেখার যে সীমাবদ্ধতা, এটি উদ্দীপকেও আছে, আমাদের ঐকতান কবিতায়ও আছে। এই কথাটি তিনি বলেছেন। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা হয়ে গেল। এরপরে হচ্ছে প্রয়োগ। উদ্দীপকের সঙ্গে ঐকতান কবিতার মূল ভাবের পার্থক্য কতখানি? মূল ভাবের পার্থক্য উদ্দীপকের কথাটা আলোচনা করে, যে এখানে তিনি যে ভাবটি কথা বলেছেন, যে প্রকাশ তিনি করেছেন, সেটি দেখার সীমাবদ্ধতার কথা, জানার সীমাবদ্ধতার কথা বিস্তৃত আছে ঐকতান কবিতা, এবং প্রকাশের সীমাবদ্ধতার কথা সকল সুর সম্মিলিতভাবে সকল জায়গার যে সকল স্থানের সর্বত্র মানুষের, কৃষক জেলে সহ আমাদের সমাজের প্রাত্যজন সহ সকলের সম্মিলিত যে জীবনবোধ, সেই জীবনবোধের কথা তুলে ধরার কথা ঐকতান কবিতায় করেছেন। আর উদ্দীপকে তিনি তার দৃষ্টিভঙ্গির একটি মিল আমরা দেখতে পাই। আর বৈসাদৃশ্য কিংবা অমিল তো রয়েছেই বিষয়গত দিক থেকে, তো সেটি তোমরা সুন্দর করে উপস্থাপন করবে, তাহলে উত্তর যথার্থ হবে। আর আমি সবসময় তোমাদেরকে বলি, যা বলা হয়েছে উদ্দীপকের সঙ্গে, তোমরা উদ্দীপককে আলোচনা করে তারপর কবিতার বিষয়বস্তু আলোচনা করবে, এবং দুটোর তফাৎ, সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরবে, মূল ভাবের সঙ্গে পার্থক্য কতখানি তুলে ধরবে। তো আজকে ক্লাস এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ক্লাস। শুভকামনা করছি। এই কোভিড-19 লকডাউনে ঘরে বসে অনলাইন ক্লাসে আমি তোমাদের বাংলা স্যার মেহেদি হাসান, কুলিয়ারচর সরকারি কলেজ, আমি তোমাদেরকে যথাসাধ্য একটি একটি করে ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। আমি নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে আছো। তো আবারও তোমাদের জন্য শুভকামনা করছি। ভালো থাকো। আল্লাহ হাফিজ।